প্রয়োজন হবে না এবং চাকরি পাবে না নাকি? আমি বলতে চাই এরা ভালো ভালো আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে এবং এইসব ছেলেমেয়েদের প্রত্যেককে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। কাউকে বাদ দিলেও বর্তমান সরকার বাদ দিতে পারে, কিন্তু আগামী দিনে তারা চাকরি পাবে। বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই বৈদেশিক কর্মসংস্থান কমে আসছে। এমনকি সরকারের দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। যত দুর্নীতি করেছে, যত অপকর্ম করেছে, আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। সোমবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রিসভার সদস্যরা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা অংশ নেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও ইফতারে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরাও। ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। রাজনীতির তৃতীয় শক্তি নয়, প্রথম শক্তি হিসেবে জাতীয় পার্টি আলোচনায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত খবর প্রসঙ্গে এরশাদ বলেন, অতীতে অনেক নেতা দল ছেড়ে এতিম হয়েছেন, কিন্তু কর্মীরা জাতীয় পার্টিতে রয়েছেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় পার্টি ছেড়ে অন্য দলে যোগ দিয়ে নির্বাচন করা যাবে না। আশা থাকা ভালো, কিন্তু লোভ থাকা ভালো নয়। সবাই যেন জাতীয় পার্টি আলোচনার মধ্যে এখন আছে। আমরা যেদিকে যাব মানুষের বলে সেই দলই ক্ষমতা থাকবে কি ক্ষমতা আসবে। আমরা এখন আলোচনায় আছি, আলোচনা থাকতে চাই, তৃতীয় শক্তি হিসাবে নয়, প্রথম শক্তি হিসাবে। সেদিন বেশি দূরে নয়, জাতীয় পার্টির ডাক পড়বে। কোথায় যে ডাক পড়বে সবাই জানবে, কিন্তু জাতীয় পার্টি কারো ডাকে সাড়া দেবে না। আমরা একাই পথ চলব। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। তবে শুরুতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলে নির্বাচনে অংশ নেওয়া যাবে। সোমবার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি আরও জানান, সরকার ভবিষ্যতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন দলভিত্তিক করার বিধান করলে তাতে কমিশনের আপত্তি নেই। অস্থিরতা বিএনপির পুরনো লোক হলেও রাজনৈতিক হিসাব নিকাশে গত সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েও পাননি ফজলুল আজিম। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালীর 6 আসন থেকে জিতে আসেন তিনি। সংসদে সক্রিয় ভূমিকা রেখে আলাদাভাবে নজরও কাটছেন। রাজনৈতিক অঙ্গনের চলতি পরিভাষায় ফজলুল আজিমের মতো দলীয় সিদ্ধান্ত উপেক্ষাকারীদের পরিচিতি বিদ্রোহী প্রার্থী। আগামী সংসদ নির্বাচনে এরকম প্রার্থীদের সুযোগ বন্ধ করে দিচ্ছে নির্বাচন কমিশন। দলের সমর্থনে এসে আবার দলের আদেশ মান্য না করে যে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেষ্টা করা হয়, ওটাকে আমরা রহিত করার চেষ্টা করি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার প্রার্থীরা জমা দিলে কোনো অসুবিধা তো নাই, দিতেই পারে। রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বা অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশন কিছু না বললেও দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এরকম চিন্তা, জানালেন নির্বাচন কমিশনার। সরকারি দল, বিরোধী দল অথবা অন্য কোন দলই তার বিদ্রোহী প্রার্থীকে সহ্য করবে না। কাজে স্বাভাবিকভাবে বুঝাই যায় প্রত্যেক দলে এটা সমর্থন রয়েছে। দলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো দলের। হ্যাঁ, সাথে সাথে যেহেতু আমরা এই নির্বাচনটা কন্ডাক্ট করছি, সেখানে আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে, সেখান থেকে আমরা করেছি। স্থানীয় সরকার নির্বাচন এতদিন নির্দলীয় ভিত্তিতে হয়ে এলেও প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে সকল নির্বাচনী প্রক্রিয়াতেই সম্প্রতি রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ প্রভাব দেখা যাচ্ছে। কমিশন বলছে, সরকার চাইলে এই নির্বাচনও দলভিত্তিক করতে পারে, আপত্তি করবে না তারা। স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাপোর্ট এমনভাবে দেয় যাতে মনে হয় যেন এটা ইনডাইরেক্টলি এটা দলীয় নির্বাচন। গত 5টা নির্বাচনেই জাতীয় পর্যায়ের নির্বাচনের রূপ নিয়েছে। সে কারণে বলেছি যে স্থানীয় নির্বাচনটা শুধু স্থানীয় পর্যায়ে হলে অত্যন্ত সুন্দর, যদি তাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে দলীয় রূপে হতে হলেও আমাদের কোনো আপত্তি নেই। অবশ্য নির্বাচন কমিশন নিজে থেকে উদ্যোগী হয়ে এ ধরনের কোনো সুপারিশ করবে না, জানিয়েছেন নির্বাচন কমিশনার। আমাদের আহ্বান এটাই থাকবে। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা।
দুই সাংবাদিককে হত্যা চেষ্টায় অভিযুক্ত সাংসদ গোলাম মাওলা রনির সংসদ সদস্য পদ বাতিল ও 7 দিনের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা। নৌকার জোয়ারে 2008 নির্বাচনে রাজনীতিবিদ হিসেবে উদিত হন গোলাম মাওলা রনি। না না, এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। পরে আলোচনায় আসেন নিজ দল ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সমালোচনা আর নানা রকম গল্প ফেলে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন সম্ভবত 2005, 4 অথবা 6 সনে, আপনার মনে আছে, উনি একবার চীন ভ্রমণে গেলেন। বছর দেড়েক আগে সেই সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর সাবের হোসেন চৌধুরীর দৌর্তত্ব গল্প কাহিনী ফাঁদেন সেই সময়কার রনি। তো প্রধানমন্ত্রী বললেন যে বাসিতে একজন ফু দেবো, তোমরা 3 জন দৌড় দিবে, দৌড়ে যে ফার্স্ট হবে তাকে আমি মন্ত্রী বানাবো। টকশোর নিষ্পাপ নিটল কথক রনি দুর্নীতির কিছু তথ্য পায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকরা। শনিবার দুপুরে তোপখানা রোডে রনির অফিসে 2 কোটি টাকা ঘুষ নিয়ে এক সরকারি কর্মকর্তা আসতে পারেন এমন খবরে সেখানে গেলে রিপোর্টার ও ক্যামেরাম্যানের উপর আচমকা চড়াও হন রনি ও তার নিজস্ব গুন্ডা বাহিনী। রনি প্রথমে লাথি মারেন এমন দৃশ্য ধরা পড়ে ভিডিও ফুটেজে। এই ঘটনার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইন্ডিপেন্ডেন্ট পরিবার আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সব সরকারের আমলেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ এর কোনো বিচার হচ্ছে না। একজন জনপ্রতিনিধি হয়েও রনি ক্যাডের মতো আচরণ করেছেন। হঠাৎ করে উনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এবং অত্যন্ত শক্তিধর হয়ে 2009 সাল থেকে পটুয়াখালীতে লুটপাটের রাজত্ব কায়েম করলেন। তার ধৃষ্টতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের শত্রু দাবি করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। কোন সংবাদপত্র আপনার সংবাদ প্রচার করবে না, আপনি আজ থেকে সাংবাদিকদের শত্রু হিসেবে চিনতে হবে। আগামী 7 দিনের মধ্যে রনিকে গ্রেফতার করানো হয়, রনির সংসদ সদস্য বাতিল করানো হয়, তাহলে বাংলাদেশের গোটা সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন করে তুলবে। বর্তমান সরকার যদি রনির বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া হয়, যদি না নেয়, এর পরিণাম সরকারকে বহন করতে হবে। তবে বিএফইউজে এবং ডিইউজের অবিপন্থী শীর্ষ সাংবাদিকদের মানববন্ধনে দেখা যায়নি। সেখানে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। অন্যদিকে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার দুপুরে কুমিল্লায় মানববন্ধন করেছেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। নোয়াখালীতে প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমাবেশে বক্তারা সংসদ সদস্য গোলাম মাওলা রনির হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক সহ নানা পেশার মানুষ অংশ নেন। স্বাধীনতার 42 বছর পর সম্মানজনকভাবে বাড়ানো হল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। 200 টাকার ভাতা 12,000 এবং 150 টাকার ভাতা উন্নীত করে 10,000 করার প্রস্তাব সোমবার অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে অন্যান্য মুক্তিযোদ্ধাদের ভাতাও বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অর্পিত সম্পত্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 676 জন মুক্তিযোদ্ধাকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়। এর মধ্যে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক উপাধি দেওয়া হয় 426 জনকে। এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সামরিক বাহিনী সহ অন্যান্য বাহিনীর 425 জন মুক্তিযোদ্ধার ভাতা সর্বশেষ বাড়ানো হয়েছিল 2011 সালে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খেতাবপ্রাপ্ত 251 জন বেসামরিক মুক্তিযোদ্ধার ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ সম্মানী 200 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা, বীরুত্তম সম্মানী 150 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা, বীর বিক্রম সম্মানী 175 টাকা থেকে 8,000 টাকা এবং বীর প্রতীক সম্মানী 100 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সাংবাদিকদের জানান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের যারা মারা গেছেন তাদের উত্তরাধিকারীরা এই সুবিধা পাবেন। ব্যাংকের মাধ্যমে এই ভাতা দেওয়া হবে। এদের মধ্যে যদি কেউ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেয়ে থাকেন তারাও এই হারে ভাতা পাবেন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা যে হারে ভাতা পাওয়ার কথা সেই হারে ভাতা পাবেন। এছাড়া অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বর্তমানে 2,000 টাকা থেকে যুক্তিসঙ্গত হারে বাড়ানোর জন্য মন্ত্রিসভা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এটা বাড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য ক্যাবিনেট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে অনুশাসন দিয়েছে। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা। 2001 সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংসদে পাশ হলেও আমলাতান্ত্রিক জটিলতায় সুফল পাননি ভুক্তভোগীরা। সংশোধিত আইনটিতে এখন ওয়ারিশ সূত্রে সম্পত্তি ফিরে পেতেও নানা সমস্যা তৈরি হয়েছে। আইনটি হিন্দু সম্প্রদায়ের জন্য আদৌ সুফল বয়ে এনেছে কিনা সেই প্রশ্ন এখন উঠছে। সাব্বির আহমেদের রিপোর্ট। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় প্রণীত হয়েছিল শত্রু সম্পত্তি আইন। ওই আইন অনুযায়ী 65 সালের 6 সেপ্টেম্বরের আগে থেকে ভারতে অবস্থান করা এবং সেই তারিখ থেকে 69 সালের 16 ফেব্রুয়ারির মধ্যে ভারতে চলে যাওয়াদের শত্রু হিসেবে গণ্য করা হয়। সেই থেকে তাদের বাড়িঘর ও জমিজমা শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। দেশ স্বাধীনের পর 74-এ শত্রু সম্পত্তির নাম পরিবর্তন করে রাখা হয় অর্পিত সম্পত্তি। আইনিভাবে অর্পিত সম্পত্তি মূল মালিক বা বৈধ উত্তরাধিকারীর কাছে ফিরিয়ে দিতে 2001 সালে আওয়ামী লীগ সরকার তৈরি করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন। কয়েক দফা সংশোধনের পর সর্বশেষ গত বছরের 21শে মে গেজেট প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী 300 দিনের বেঁধে দেওয়ার সময়ে সম্পত্তির কাগজপত্র জোগাড়েই ব্যর্থ হয়েছেন বেশিরভাগ মালিক কিংবা তাদের উত্তরাধিকারীরা। কেউ কেউ প্রয়োজনীয় দলিলপত্র জোগাড় করলেও তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।